নমস্কার বন্ধুরা, লিজি নুন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন মান্যবর লেখক শ্রীযুক্ত মনোজ বসু মহাশয়ের একটি অবিস্মরণীয় উপন্যাস মানুষ করার কারিগর। আজ শোনাব চতুর্দশ তথা অন্তিম পর্ব। ম্যাট্রিকুলেশন পরীক্ষার ফল বেরুলো। মহিমের কাছে যারা প্রাইভেট পড়েছে সবগুলো ফেল। অঙ্কে তো অলোকের ৮০ পাবার কথা, নম্বর আনিয়ে দেখা গেল ৮ পেয়েছে এবং কোনো বিষয়েই ৫ নম্বর নেই। তাই বলে কোনো দৃকপাত নেই ছেলেটার। মহিমের বাসায় এখনও আসে, সুধাকে বলে, কি জানি, বুঝতে পারছি না পিসিমা, কিসে কি হয়ে গেল। অঙ্কের উত্তর সমস্ত আমি মিলিয়ে দেখেছিলাম, খাতা যে আমায় দেখতে দেবে না তাহলে বুঝতে পারতাম। যাকে পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে না তো, এবারে হলো না তো আসছে বার। মাকে বলে রেখেছি মহিমবাবু মাস্টারমশাই ছাড়া অন্য কারো কাছে আমি পড়ব না। কিন্তু মহিমই যাবেন না আর ওখানে, সব বিষয়ে ফেল। কোন মুখ নিয়ে সাতু ঘোষের কাছে দাঁড়াবেন? নতুন টিউশনি একটাও আর আসে না। ছাত্র আর গার্জেন কতজনে বলে রেখেছিল, এখন একটা প্রাণীরও দেখা নেই। শুধুমাত্র রবিন আছে, সকাল থেকে সন্ধেই বদল করে নিয়েছেন তাকে। সন্ধেবেলার এই একটুখানি কাজ। রবিন আসছে বছর ফাইনাল দিয়ে বেরিয়ে যাবে, তারপরে যেরকম গতিক হাত পা ধুয়ে থাকতে হবে সমস্ত সময়। আজকে সরলাবালা নেই, তখন একটা মিনিট চোখের দেখা দেখতে পারেননি। সারা জীবন তাই নিয়ে কত অনুযোগ, কত মুখ ভার করেছে, কতদিন। আজ যদি বেঁচে থাকতো, সকাল বিকেল সারাক্ষণ তার বিছানার পাশটাতেই বসে থাকতাম। কিন্তু রবিনের টিউশনিও সেই ফাইনাল অবধি থাকে কিনা দেখো। একদিন পড়াতে গিয়ে মহিম শুনতে পেলেন দুই ভাই মণি আর রবিনে কথাবার্তা হচ্ছে, তাকে নিয়ে কথা। বাইরে দাঁড়িয়ে শুনে নিলেন একটুখানি। মহিমের কাছে আর পড়তে চায় না রবিন। অন্য কাউকে দেখো দাদা, অলক্ষণে মাস্টার, এতজনের মধ্যে একটা ছেলেও পাশ করলো না ওর কাছ থেকে। মণি বলছে, মহিমবাবুর মতো শিক্ষক অন্য কোনো স্কুলে আছে কি না জানি নে, তাদের স্কুলে তো নেই। পুরো 3টে বছর পড়েছি ওর কাছে, যে কোনো ক্লাসে গিয়ে যে কোনো সাবজেক্ট পড়িয়ে আসতেন। সে কি পড়ানো, সবাই মগ্ন হয়ে শুনত। ক্লাসের ভেতর একটা ছুঁচ পড়লেও শোনা যেত। রবিন বলে, কবে কি ছিলেন জানি নে, এখন 5th ক্লাসের উপর রুটিন নেই। বাচ্চা বাচ্চা ছেলে, তাই সামলাতে হিমশিম হয়ে যান। উপরের ক্লাসে কি পড়ানো হয় একেবারে কিচ্ছু জানেন না। উনি থাকলে আমি কখনো পাশ হব না। মহিম আর দেরি করলেন না, গলা খাঁকারি দিয়ে ঢুকে পড়লেন। দেরি হলে আরও কত কি শোনাবে কে জানে। সে আমলের এই একটা ছাত্র মণি, তার ক্ষমতার সাক্ষী। নিন্দেই নিন্দেই মণিরও কান ভারী করে তুলছে। মহিম যতক্ষণ পারেন সেটা ঠেকিয়ে রাখতে চান। পড়ানোর পর আজ চিত্তবাবুর বাড়ি চললেন, পুরনো আমলের আরেকজন। চিত্তবাবুরই কত ক্লাস পড়িয়ে এসেছেন, ক্ষমতা জানেন মহিমের। কিন্তু কোথায়? চিত্তবাবু এখন পড়াতে বেরিয়ে গেছেন। মহিমের মতো নিষ্কর্মা নন। মহিমের চেয়ে চিত্তবাবু বয়সে অনেক বড়, অথচ কেমন শক্ত সমর্থ। চিরদিন ক্লাসে ফাঁকি দিয়ে গায়ে ফুঁ দিয়ে কাটালেন, সেজন্য চশমাটাও লাগে না এতখানি বয়সে। হাতে কাজ আছে বলেই টিউশনের ডাক। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, মানুষ জানে এই লোকের কাছে প্রাইভেট পড়লে টেস্টে পাশ হয়ে অন্ততপক্ষে ফাইনাল পরীক্ষায় গিয়ে বসতে পারবে। সেই নিশ্চিন্ত, পরের ভাবনা পরে। কাঁচা নর্দমার ওপর কালভার্ট, চিত্তবাবুর বাসায় ঢোকবার পথ। নাকে কাপড় চেপে সেই কালভার্টের ওপর মহিম বসে আছেন। রাত দুপুর হয়ে গেল। ব্যাপার কি? পড়ানোর পরে কোন আড্ডায় জমে গেলেন নাকি চিত্তবাবু? কে? অবশেষে দেখা পাওয়া গেল। মহিম বলে, অনেকক্ষণ বসে আছি চিত্তবাবু। চিত্তবাবু বলেন,
আরে ঘরে আসুন, ওখানে কি জন্যে বসে? বললেই দুয়ার খুলে দিত। বসতে হবে না, সামান্য একটা কথা। কথাটা বলবার জন্যে কখন থেকে পথে তাকিয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়েই হয়ে যাবে। ঢোক গিলে নিয়ে বলেন, নতুন রুটিনে আমার সর্বনাশ হয়ে গেছে। কোনো দোষঘাট কিছু হয়েছে কি? আপনি যখন যে ক্লাস দিয়েছেন কোনো দিন তো আপত্তি করিনি, বলুন করেছি কি না? প্রবীণ শিক্ষক রাত দুপুরে বাড়ির দরজায় দাঁড়িয়ে এমনি করছেন। চিত্তগুপ্ত বিব্রত হয়ে পড়লেন, বললেন, এ আমি কি করব বলুন, আমার হাতে কিছু নেই। যাকে যে ক্লাস দিতে হবে হেডমাস্টার সমস্ত বলে দেন, আমি শুধু জুড়ে গেঁথে দিই মাত্র। মহিম হাহাকার করে ওঠেন, অনার্স নিয়ে বিএ পাশ করেছি, 5th ক্লাসের ওপরে পড়াবার বিদ্যে কি নেই আমার বলুন? আরে বিদ্যে নিয়ে কথা নয়, পড়ানো চায় না তো স্কুলে। মুশকিল কি জানেন, আপনি ক্লাস ম্যানেজ করতে পারেন না মোটে। 5th ক্লাসেও তো গন্ডগোল, হেডমাস্টারের কাছে হর বকত রিপোর্ট এসে যাচ্ছে। চোখে ঠাউর করতে পারিনি, ছানি পড়েছে। চোখ ভালো থাকলে দেখে নিতাম বিচ্ছুগুলোকে। আগে কখনো হয়েছে এমন? এই শীতকালেই ছানি কাটিয়ে ফেলবো। আমায় মারবেন না চিত্তবাবু। খপ করে তার হাত জড়িয়ে ধরেছে, বলেন, সত্যি সত্যিই মরে যাচ্ছি, একটা টিউশনি জোটে না। গার্জেন খবর নেয় কোন ক্লাসের মাস্টার। 5th ক্লাসের মাস্টারকে কে ডাকে বলুন? ক টাকাই বা দেয়? একটা দুটো উঁচু ক্লাসে নেহাত বুড়ি ছুঁয়ে রাখুন, লোককে যাতে বলতে পারি। চিত্তবাবু হাত এড়াবার জন্যই বলেন, আচ্ছা আচ্ছা, এবারে যা হবার হয়ে গেছে, দেখা যাক আসছে বছরের রুটিনে কি করতে পারি। আসছে বছর নাগাদ ধূলিসাৎ হয়ে যাবে চিত্তবাবু। বউ মরেছে, ছেলে মেয়ে কটাও না খেয়ে মরবে। রুটিনে না হলেও দিঁটে খাতায় মাঝে মাঝে একটু মারুন। আপনার দুটো একটা ক্লাসে দিয়ে দেখুন না, আগে যেমন দিতেন। কি আর করেন চিত্তবাবু, বাড়ি বয়ে এসে পড়েছেন, রাজি হতে হলো। সেই শুভক্ষণ এলো দিন 4 পরে, বেটে খাতার মারফতে উঁচু ক্লাসে। চিত্তবাবুরই অঙ্কের ক্লাস, এমন কিছু উঁচু নয়, 3rd ক্লাস বি সেকশন। মহিমের কাছে তাই আজ এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা। 5th ক্লাসে দুটো ধাপ ওপরে। ভালো কাজ হলে আবার গিয়ে খোসামুদি করবেন আর এক ধাপ ওপরে তুলতে। ছেলেরা জানবে, হ্যাঁ, উঁচু ক্লাসের মাস্টার বটে। মাস্টারের প্রথম দিন এই 3rd ক্লাসেই অঙ্ক কষিয়েছিলেন মহিম। বজ্জার ছেলেগুলো অঙ্ক কষার কায়দা দেখে মোহিত হয়ে গেল। একটা পিরিয়ডের ভেতরেই যুদ্ধ জয়। আজকে কিন্তু যুদ্ধ হচ্ছে না সেদিনের মতো। কাল বদলেছে, বয়স বেড়ে গেছে। ছেলেদের আর দোষ কি? কটা দাঁতও পড়ে গেছে, দাঁতের ফাঁক দিয়ে আওয়াজ বেরিয়ে যায়, তারা কথা বুঝতে পারে না। আবার বলুন স্যার। গলায় যত জোর আছে সর্বশক্তিতে মহিম পড়াচ্ছেন। চোখ এত খারাপ হয়েছে, কি সর্বনাশ! ব্ল্যাকবোর্ডের মোটা মোটা লেখা হচ্ছে ঝাপসা। অ্যালজেব্রার বই বদল হয়ে গেছে, এ নতুন বইয়ের ভিন্ন পাতায় আলাদা রকমের অঙ্ক। পাতা না খুলে আগের দিনের মতন মুখস্থ বলে যাবেন, সেই উপায় নেই। পাতা খুলে তো বলতে পারেন না, না পড়াতে পারলে কি বলবেন? বেঞ্চিতে বসা সারি সারি ছেলেগুলোর দিকে তাকালেন, যেন ছাত্র নয়, নির্মম বিচারক। মুখ তাদের ভালো করে দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা জানেন, এক দৃষ্টে তাকিয়ে আছে মহিমের অঙ্ক কষার দিকে, দেখে শুনে রায় দেবে। কি ছাই কষবেন তিনি, এটা ওটা লিখে সময় কাটানো, ঘন্টা কাবার করে দেওয়া। মহিমের পা দুটো কাঁপছে ঠকঠক করে, ঘাম ফুটেছে সর্বাঙ্গে। মিয়াও। মহিম আগুন হলেন। বেড়াল ডাকছো তোমরা? আমি মহিমা রঞ্জন সেন, অঙ্কে অনার্স সহ গ্র্যাজুয়েট। 3rd ক্লাসের এইটুকুটুকু ছেলে ইয়ার্কি করছো আমার সঙ্গে? মূর্খস্য মূর্খ, তোমরা বুঝবে কি? তোমাদের বাপ দাদাদের জিজ্ঞাসা করো মহিম মাস্টারের কথা। আমি যে কায়দায় অঙ্ক কষে দেব, খোদ নিউটনও তা পারবেন না।
আমি যে অঙ্কে দাগ দিয়ে দেবো, ইউনিভার্সিটি থেকে বাপের ঠাকুর বলে ঠিক সেই কটা অঙ্ক কোশ্চেন পেপারে বসিয়ে দেবে। বলতে বলতে গলা ধরে আসে। কী সব দিন গিয়েছে। থার্ড ক্লাসে এসে হিমশিম খাচ্ছেন, আর ফার্স্ট ক্লাসে সেকশনের পর সেকশনে রাজ চক্রবর্তীর মতো পড়িয়ে ফিরেছেন একদিন। বাঘা বাঘা মাস্টার অনুপস্থিত। চিত্তবাবু বলেছেন, যাবেন নাকি মহিমবাবু? বললে কেন যাবে না? জিওগ্রাফি কিন্তু হবে। রুটিন দেখে সংশোধন করে চিত্তবাবু বলেন, ভুল হয়েছে, জিওগ্রাফি নয়, এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তাও হবে। হেসে ফেলে চিত্তবাবু বলতেন, পণ্ডিত মশাই সংস্কৃতের ক্লাসেও হয় যদি, তাও পড়াবো। থার্ড ক্লাসের বাচ্চা বাচ্চা ছেলে, শুভব্রতের চেয়ে অনেক ছোট, বিড়াল ডাকে আজ সেই মানুষের ক্লাসে। ছেলেরা কিন্তু বিড়াল ডাকেনি, সত্যি সত্যি এক বিড়ালছানা জানলা দিয়ে ক্লাসের মধ্যে ঢুকে বেরোচ্ছে। দারোয়ানের বোড়া পোষা বেড়াল, তার ছা বাচ্চা। ডাকছিল সত্যিকার বেড়ালে। চোখে দেখেন না বলে মহিম ছেলেদের অকারণ গালাগালি করলেন, আর সেই জন্যই পেয়ে বসলো তারা। মিউ 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 মিউ। মহিম খেপে গেলেন, স্কেল নিয়ে ছুটোছুটি করছেন আওয়াজ আন্দাজ করে। এবার ছেলেরাই ডাকছে, কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে থেকে স্কেলের বাড়ি খাবে এমন আহাম্মক ছেলে নয়। মিউ 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 মিউ। একজন থেকে 4-5টা জুটেছে, দিব্যি এক খেলায় দাঁড়িয়ে গেছে, কানামাছি খেলার মতো। মহিম পাক দিচ্ছেন, তারা পালাপালি খেলছে। পাগলের মতো হয়ে মহিম সাপ সাপান্ত করছেন। সর্বনাশ হবে বুঝলি, মুখে রক্ত উঠবে, বাড়ি গিয়ে সকলের মরা মুখ দেখবি, তখন আর একটা ছেলেও বাকি। সারা ক্লাস জুড়ে চলছে মিউ 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 মিউ। ছুটোছুটি ক্লান্তিতে অবশেষে মহিম ধপ করে চেয়ারে বসে পড়লেন। আর আসবো না তোদের ক্লাসে, মাস্টারি আর করব না, গুখুরি করেছি এমন কাজে এসে। ছ্যা ছ্যা ছ্যা, এ কি ভদ্রলোকের কাজ। একটা ছেলে উঠে দাঁড়িয়ে ভালো মানুষের মতো বলে, অন্যায় রাগ করছেন স্যার, ডাকছে বেড়ালেই, বেড়াল আপনার কোটের পকেটে, সেখান থেকে ডাকছে। গলায় চাদর, গলা বন্ধ ঢিলে কোট গায়ে, মাস্টারের পোশাক, ডি যে রেওয়াজ রেখে গেছেন। কোটের পকেটের ভিতরে সত্যিই কখন বেড়ালছানা ঢুকিয়ে দিয়েছে। স্কুল থেকে মহিম ট্রামে উঠলেন না। সকাল সকাল বাসায় এসে কি করবেন, অকারণ পয়সা খরচ শুধু। লজ্জাও করে ছেলে মেয়েদের কাছে হাত পা কোলে করে বসে থাকতে। বড় হয়েছে তারা, ভাববে বাবাকে কেউ ডাকে না আজকাল, বাতিল করে দিয়েছে। মহিম হেঁটে হেঁটে চললেন তাই। বলরাম মিত্তির লেনে রবিনকে অমনি সেরে যাবেন। অঢেল সময় আস্তে আস্তে চলেছেন। কি ভেবে ডাইনের গলিতে বাঁকলেন। পুরনো দিনের এক ছাত্রের বাড়ি। পাশ করার কোনো আশা ছিল না। পাশ করলে ছাত্রের বাপ নেমন্তন্ন করে খাইয়েছিলেন তাকে। ঢুকে গেলেন সোজা সেই বাড়িতে। ভূপতিবাবু আছেন? ভূপতি সবে অফিস থেকে ফিরেছেন। অবাক হয়ে বললেন, আরে কি খবর মাস্টারমশাই? আপনার ছোট ছেলে তো এবার সেকেন্ড ক্লাসে উঠল, টিউটর রাখবেন না? এই রয়েছেন একজন। দক্ষ লোক রাখুন মশাই। অমিও পাশ করলে আপনি বলে রেখেছিলেন মিহিরকেও পাশ করিয়ে দিতে হবে। এই খবরাখবর না নিয়েছি তা নয়। সহসা কণ্ঠে কোমল দরদের সুর এনে ভূপতি বললেন, শরীরটা আপনার বড্ড কাহিল হয়ে পড়েছে মহিমবাবু। কদিন আর এই উঞ্চবৃত্তি করবেন? বিস্তর খেটেছেন, এখন বিশ্রাম নেওয়া উচিত। এসেছেন যখন একটা মিষ্টি খেয়ে যান। মিষ্টি খেয়ে ঢক ঢক করে পুরো 1 গ্লাস জল খেয়ে মহিম আবার হাঁটছেন। সন্ধে হয়েছে, আলো রাস্তায় রাস্তায়। একদল ছেলে রং বেরঙের জার্সি পরা খেলা করছে মাঠের দিক থেকে। ছড়া কাটছে মহিম শুনতে পেলেন, মহিম সেনের চোখ কানা, পকেটে তার বিড়াল ছানা।
দৃষ্টি নেই, তাই চিনতে পারেন না ছেলেগুলোকে। থার্ড বির গুণধর কেউ কেউ আছে, সন্দেহ নেই। ঘন্টা 3-4 আগেকার ব্যাপার, এর ভেতরেই ছড়া বাঁধা হয়ে গেছে। ছোঁড়াগুলো স্বভাব কবি দেখা যাচ্ছে, পদ্য গাঁথতে দেরি হয় না। রবিনীর পড়ানো শেষ করে বাসায় ফিরে এলে সুধা বললেন, সিঁদুর কৌটো এনেছ? সিঁদুর কৌটো কেন? ও হ্যাঁ, তাই তো। তারক করের ছেলে মন্মথর বিয়ে হয়ে গেছে পরশুদিন। বিয়ের দিন মহিম সুধাকে নিয়ে বেহালায় গিয়েছিলেন। বর বিদায়ের পর তখনই আবার ফিরে আসতে হলো। রূপালীকে নিয়ে মুশকিল, সে কার কাছে থাকে। দিনমান আর অল্প সময় বলে দীপালির কাছে রেখে গিয়েছিলেন, তাতেই দীপালি হিমশিম খেয়েছে। বৌভাতে বাড়ি শুদ্ধ নেমন্তন্ন, কাল বৃহস্পতিবার, বৌভাতের তারিখ বটে। সুধা বলেন, ভুলে গিয়েছ? সকালবেলা তবে কিনতে হবে। আজকেও মন মতো এসেছিল। দীপালি, শুভ, পূর্ণ সবাই যাতে যায়। বলে দিলাম, বাচ্চা মেয়েটা রয়েছে, রাত্রিরে তো থাকতে পারবো না। কাজের বাড়ি, বাচ্চা নিয়ে যাওয়াও যায় না। দুপুরের পর গিয়ে রাত্রিবেলা আমরা ফিরে আসব। কাল তুমি সকাল সকাল ছুটি নিয়ে এসো মহিম, রূপালী তোমার কাছে থাকবে। মহিম বললেন, যাবই না কাল স্কুলে। স্কুলে যাওয়া কবে যে একেবারে বন্ধ হবে তাই ভাবি। গলা ধরে এলো মহিমের। সেদিন রাত্রিরে মহিম চিলেকোঠায় ঘুমোচ্ছেন। ঘুমের ভেতর মনে হয় কি যেন ছায়ার মতো ঘুরঘুর করছে ঘরের মধ্যে। ছায়া যেন তার নিজের শিয়রে এসে বসল। কে কে তুমি? ছায়া তার কপালে হাত বুলোয়, মাথায় স্বল্প চুল কটা কোমল আঙুলে চিরুনির মতো নাড়াচাড়া করে। ঘুমোসনি তুই দীপালি? ঘুম হচ্ছিল না বাবা, ঘরের মধ্যে বড্ড গরম। ছাদে উঠে একটু বেড়াচ্ছিলাম, দেখলাম ঘুমের মধ্যে তুমি বড্ড এপাশ ওপাশ করছো। হাত পাটা একটু টিপে দিই। সিঁড়ির দরজায় শেকল দেওয়া ছিল, খুললি কি করে তুই? কাঠি ঢুকিয়ে খোলা যায়, আমি পারি। দীপালি পা টিপে দিতে লাগলো। মহিম মাস্টারের মনটা কেমন করে ওঠে। ক্লাসের ছেলেরা নাস্তা নাবুদ করেছে তাকে, ছড়া কেটে পথের ওপরে অপমান করেছে। টিউশনির আশায় পুরনো ছাত্রের বাড়ি উপযাচক হয়ে গিয়ে মুখ ভোঁতা করে ফিরে এলেন। কোনো কিছুতেই চোখে জল আসেনি। কিন্তু মা মরা মেয়ে ঘুমের মধ্যে এসে পড়ে এই মমতা দেখাচ্ছে। অত্যাচারিত অসহায় একটি শিশুর মতন গায়ে মাথায় হাত বুলিয়ে ঠান্ডা করছে। মহিম মাস্টারের চোখ শুকনো রাখা দায় হয়ে উঠল। পাশবালিশ আঁকড়ে ধরে তিনি কেঁদে ভাসিয়ে দিলেন। অনেকক্ষণ পরে উঠে দাঁড়ালো দীপালি, কি একটু ভাবল, বলে, কাল আমরা তো বেহালায় বৌভাতে যাচ্ছি, তুমি যাবে না বাবা? বুড়ো মানুষ, চোখে দেখতে পাইনি, আমি কোথায় যাব কাজের বাড়ির ভিড়ের মধ্যে। বিয়ের দিন একবার তো দেখা দিয়ে এসেছি। একা থাকবে বাসায়? আমি আর রূপালী একলা কিসে হলো মা? সেই বা কতটুকু সময়, রাত্রির বেলা তোরা সব তো ফিরে আসছিস। কদিন পরের কথা, বেঁটে খাতাটা চোখের কাছে নিয়ে মহিম ঠাউর করে দেখে নিচ্ছেন কোন ক্লাসে এবার। দাসও খুব হাঁকডাক করছেন ওদিকে। মাস্টারের নামে ছড়া লেখে, কি আস্পর্ধা! ক্লাসের দেওয়ালে লিখে রেখেছে, পায়খানায় লিখেছে, কাগজে লিখে নোটিশ বোর্ডের ওপর সেঁটে দিয়েছে, আমার হাতে নিস্তার পাবে না, ঠিক ধরে ফেলবো, ধরতে পারলে রাস্টিকেট করা হবে স্কুল থেকে। মহিমকে দেখেই যেন বেশি চেঁচাচ্ছেন। কথাগুলো সহানুভূতি, কিন্তু ঠোঁটে বাঁকা হাসি। অমন গগনভেদী চিৎকারের অর্থ হেডমাস্টার চিত্তবাবু এবং অন্য মাস্টারদেরও কানে যাতে ওঠে। কারোর যদি নজর এড়িয়ে গিয়ে থাকে তাহলে কানে শুনে নিন এবং নিজের চোখে দেখে কৌতূহল মিটিয়ে আসুন, লেখাগুলো নষ্ট হবার আগে। একটা জায়গায় লেখা মহিমকে ধরে নিয়ে দেখাচ্ছেন। কি বাঁদর ছেলেপুলে মশাই,
ধরে আগা পাঁচতলা ঠ্যাঙালে তবে রাগ মেটে। মহিম আর পারেন না, তিক্তকণ্ঠে বলে ওঠেন, বাহাদুরি আমাদের দাশুবাবু, নড় গড়তে বাঁদরগুড়ি। বাহাদুর কারিগর আমরা। বিশ্বকর্মা কত বড় কারিগর, হাত পা ঠোঁটো জগন্নাথের মূর্তি গড়াই তা মালুম। বলতে বলতে দ্রুত ক্লাসে চললেন। 9th ক্লাস, যার নিচে আর নেই। চিত্তবাবু লিজার মেরে এখানে দিয়েছেন, তার দোষ নেই। জিজ্ঞাসা করেছিলেন মহিমকে। প্রবীণ শিক্ষক বাড়ি পর্যন্ত গিয়ে উঁচু ক্লাসের জন্য এত করে বললেন, কিন্তু উঁচু ক্লাসে পাঠিয়েও তো ফ্যাসাদ, সেই জন্য জিজ্ঞাসা করতে হলো। 4 জন মাস্টার আসেননি, 3rd পিরিয়ডটা নিতে হবে মহিমবাবু। 4th বির ইতিহাস কিংবা 9th বাংলা, কোনটা দেব? 9th ক্লাসে দিন মশাই, আর নিচু থাকলে তাই আমি চেয়ে নিতাম। 9th ক্লাসে নিতান্ত অবোধ শিশুগুলো। মহিমের কেমন যেন আক্রোশ। মনে মনে বলছেন, দাঁড়াও না বাছা ধনেরা, কটা বছর সবুর করো, কি মাল বানিয়ে দিই বুঝবেন তোমাদের গার্জেন, বুঝবে তোমরা বড় হয়ে। হুঙ্কার দিয়ে উঠলেন, বই খুলে ফেল, গোড়া থেকে 10 পাতায় লেখ, ধরে ধরে লিখবি, বানান ভুল না হয়, লাইন না বাঁকে, মেরে ভূত ভাগাবো তা না হলে। নিশ্চিত জানা আছে 40 মিনিটের পিরিয়ডে 10 পাতা কি, তার অর্ধেক 5 পাতাও লেখা হবে না। রামকিঙ্কর বাবুর কাছে সেই প্রথম দিনের শিক্ষা। পুণ্যাত্মা শিক্ষক স্বর্গলাভ করেছেন। মহিম মাস্টার নিশ্চিন্তে পা দুটো টেবিলের উপর তুলে দিলেন, চোখ বুঝলেন। কিন্তু হবার জন্যে দেয়ারা একটা স্লিপ নিয়ে এসে হাজির। হেডমাস্টার ডেকে পাঠিয়েছেন। জ্বালাতন, ঘন্টার পরে গেলে চলতো না? ক্লাস ছেড়ে গেলে কাজকর্ম হয়? আচ্ছা বলগে, আমি যাচ্ছি। বেজার মুখে উঠে ছেলেদের বললেন, বসে লেখ, জায়গা ছেড়ে উঠেছিস কি মুখে একটা কথা বেরিয়েছে, পিটিয়ে তক্তা করব ফিরে এসে। হেডমাস্টারের কামরায় এসে মহিম দেখলেন সাতু ঘোষ অপেক্ষা করছেন। হেডমাস্টারের ডাক তাঁর গরজেই। সাতু রেগে আগুন হয়ে আছেন। বলেন, এখানে নয়, এখানে কথাবার্তা হবে না, বাইরে এসো। সজোরে মহিমের হাত ধরে টেনে বাইরে নিয়ে চললেন। অলোক লিখেছে, পড়ো। এলাহাবাদ ডাকঘরের ছাপ। শয়তান শয়তানি এলাহাবাদ অবধি পৌঁছে গেছে। ছেলে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল। ভাবনায় পড়েছিলাম। এই চিঠির পরে আর ভাবনা চিন্তা থাকলো না। একটা খামের চিঠি মহিমের হাতে দিলেন। তিক্ত কণ্ঠে বললেন, এই কি ডাকিনি মেয়ে তোমার? ছি ছি ছি, ভদ্রলোকের মেয়ে এমন ধারা হয়? আমার একমাত্র ছেলে, বিয়ে দেবো বলে কত বড় বড় জায়গা থেকে সম্বন্ধ আসতো, সমস্ত বরবাদ করলো। ঘন ঘন যাতায়াত তোমার বাসায়, মাস্টার বলে ভক্তিতে গদ গদ, ষড়যন্ত্র অনেক দিন ধরেই চলছে, কেমন? বলে সাতু ঘোষ এমনভাবে তাকালেন, মহিমও যেন সেই ষড়যন্ত্রের ভেতরে। মহিম বললেন, দীপালির ভাগ্য খারাপ, তাই সে এক গাছ মুখ্য বাঁদরের ধাপ্পায় ভুলে গেল। আমি মামলা করব, আপনার ছেলেকে জেলে পাঠিয়ে তবে ছাড়ব। বেহালায় তারককরের বাড়ির বউ ভাতে গিয়েছিল। অন্য সকলে রাত্রিরে চলে এলো। দীপালি রয়ে গেল সেখানে। নতুন বউ দীপালির সমবয়সী। বাড়ির মধ্যে একজন সঙ্গিনী পেলে বউয়ের ভালো লাগবে। এই সমস্ত ভেবে তারক বলেছিলেন কয়েকটা দিন থাকবার জন্যে। সুধা তাকে রেখে এসেছেন। দিন 5-6 পরে বউ বাপের বাড়ি গেলে দীপালি ফিরে আসবে তখন। কিন্তু আর সে ফিরছে না। অলোকে চিঠি পড়ে বোঝা গেল। কালীঘাটের মন্দিরে গোপনে মালা বদল হয়ে গেছে। দুজনে এখন পশ্চিমে চলল। ষড়যন্ত্র তো বটেই। অনেক দিন ধরে চলেছে ওদের সলা পরামর্শ। মহিম ক্লাসে ফিরে গেলেন সাতু ঘোষের সঙ্গে আর একটি কথাও না বলে। গিয়ে চেয়ারের উপরে ঝিম হয়ে বসে রইলেন। ছেলেরা সব স্তব্ধ। হাত নেড়ে একটা ছেলেকে কাছে ডেকে হেডমাস্টারের নামে এক টুকরো কাগজ লিখে পাঠালেন। মাথা ধরেছে, বাড়ি চললাম। ছেলেটাকে পাঠিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মহিম বেরিয়ে গেলেন। হেডমাস্টারের হুকুম আসবার অপেক্ষা করলেন না। অসময়ে বাসায় চলে এলেন। সুধাকে ডাকলেন, শুনেছ দিদি? দীপালি জলে ডুবে মরেছে তারকদার বেহালার বাড়ি থেকে।
বলো কি? জলও নয়, পচা পাঁক। হাতের মুঠোর মধ্যে পাকানো অলোকের চিঠি। চিঠি ছুঁড়ে দিয়ে আর কিছু না বলে মহিম গম্ভীরভাবে ছাদে উঠে গেলেন। সিঁড়ির দরজায় শেকল তুলে দিলেন। বেলা পড়ে এসেছে। ছাতের এ মাথা থেকে ও মাথা অবধি পায়চারি করছেন অবিরত। মাথা ধরার নাম করে স্কুল থেকে এসেছেন, সত্যিই এখন মাথা ছিঁড়ে পড়ছে। শুয়ে পড়লেন চিলে কোঠায় গিয়ে। শান্ত হয়েছেন এতক্ষণে, একটু ভাবতে পারছেন। মায়া, মমতা, সেবা, যত্ন, পুরনো কালের নীতি নিয়ম সমস্ত বুঝি বাতিল এখন। শুধুমাত্র অভিনয়ের বস্তু। হীন যুগের সঙ্গে ম্যামথ যেমন বিলীয়। ভাবছেন বেশ হয়েছে, ভালোই তো হয়েছে। নির্খরচায় কন্যাদায় কেটে গেল। যা কিছু সঞ্চয় শুভব্রতের কাজে লাগুক। আসছে মাসে ফাইনাল দেবে। ভালো ছেলে, ফার্স্ট ক্লাসে সেকেন্ড হয়, ভালোভাবে পাশ করবে, সন্দেহ নেই। স্কলারশিপ পেতে পারে, তারপরে ডাক্তারি পড়াবেন। ক্যাম্বেল মেডিকেল স্কুলে ভর্তি করে দেবেন তাকে। সরলাবালার বড় ইচ্ছে ছিল মাস্টারের ছেলে মাস্টার না হয়ে 10 জনের একজন হয় যেন। ক্যাম্বেলে ঢুকবার তোড়জোড় এখন থেকেই শুরু করবেন। তদবিরের জোর ছাড়া জগতে কিছু হয় না। কত ছাত্র কত দিকে আজ কৃতী হয়েছে, তাদের সাহায্য নিয়ে শুভকে নিশ্চয়ই ঢোকানো যাবে। দেরি নয়, কাল পরশু থেকেই খোঁজ খবর নিতে থাকে। পাশবালিশটা কোলে টেনে নিলেন। আঙুল দিয়ে টিপে টিপে দেখেন তুলোর ভেতর। জোরের মুখে নজর পড়ে চমকে উঠলেন। নতুন সেলাই যেন এখানে। সেলাই খুলে ফেলেন তাড়াতাড়ি, তুলো টেনে টেনে বাইরে ফেলেন। ব্যাংকের গোলমাল শুনে 100 টাকার নোট 18 খানা তুলে এনে রেখেছিলেন পাশ বালিশের ভেতরে। 12টা বছর মাসের পর মাস ধরে জমানো নোটখানা পাশ বালিশ বুকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমোতেন। দীপালি টের পেয়েছিল কেমন করে। রাত্রির বেলা ছাদে ঘুরঘুর করে বেড়ানো, বাপের পা টেপা, মাথায় হাত বুলোনো, সমস্ত এই জন্য। খলখল করে আপন মনে পাগলের মতো হেসে উঠলেন মহিম। বরপণের টাকা নগদ আঁচলে বেঁধে তবেই মেয়েটা বিদায় হয়েছে। দুহিতা কিনা যথা সর্বস্ব দহন করে নিয়ে দুজনে পশ্চিম অঞ্চলে হনিমুনে বেরিয়ে পড়ল। ঠিক 1 বছর পরের কথা। মহিম আর স্কুলে যান না, পড়াবার ক্ষমতা নেই, অথর্ব হয়ে পড়েছেন। চাকরিটা ছাড়েননি, লম্বা ছুটি নিয়ে আছেন। শুভব্রত ইতিমধ্যে 3টে লেটার পেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করল। স্কলারশিপ অল্পের জন্য ফসকে গেছে। সেক্রেটারির কাছে মহিম হাঁটাহাঁটি লাগালেন। আমাদের এই অবস্থা, চালাতে পারছি না স্যার, ছেলের একটা কিছু করে দিন। সেক্রেটারি বলেন, একেবারে ছেলে মানুষ যে, তার উপরে ভারত ইনস্টিটিউশনের নিয়ম হয়েছে গ্র্যাজুয়েটের নিচে মাস্টার নেওয়া হবে না। সে আমি জানি না স্যার, সারা জীবন আশ্রয় দিয়ে রেখেছেন, বাচ্চা বাচ্চা নিয়ে না খেয়ে মরে যাব বুড়ো বয়সে। দয়াবান সেক্রেটারি পুরনো শিক্ষককে ঝেড়ে ফেলতে পারেন না। চাকরি হলো শুভব্রতের। স্কুলের 3rd ক্লার্ক, ক্লাসে ক্লাসে মাইনে আদায় করার কাজ। এছাড়া সকালে আর বিকেলে আ পড়ানোর 2টো টিউশনি। 5 টাকা করে দেয়, তার বেশি কে দিচ্ছে? প্রাইভেটে আয়ে পড়ছে শুভ। আয়ে পাশ করুক, বিএ পাশ করুক, গ্র্যাজুয়েট হলে মাস্টার করে নেবেন, সেক্রেটারি প্রতিশ্রুতি দিয়েছেন। শাহনগরের পাকা বাড়ি ছেড়ে দিয়ে মহিম স্কুলের কাছাকাছি একখানা টিনের ঘরে আছেন। সুধা বেহালায় ভাসুরের বাড়ি উঠেছেন আবার। লোক পরম্পরায় শোনা গেল সাত ঘোষে রাগ পড়ে গেছে। ছেলে বউকে সাদরে ঘরে তুলে নিয়েছেন। বড়লোকের ঘরের বউ এখন দীপালি, মহিমের কেউ নয়। ঝামেলা নেই কিছু এখন। বস্তির টিনের ঘরে 2 ছেলে আর বাচ্চা মেয়ে রূপালীকে নিয়ে আছেন। রান্না বান্না করেন মহিম নিজে, খেয়ে দিয়ে শুভ বেরিয়ে যায়। তারপরে আর কাজকর্ম থাকে না। পূর্ণব্রতকে নিয়ে বসেন একটু আধটু,
নানান গণ্ডগোলে পুণ্যের এতদিন পড়াশুনো হয়নি, বড্ড পিছিয়ে আছে। প্রথম ভাগ শেষ করে সবে দ্বিতীয় ভাগ ধরল। বিদ্যাসাগর মশাইয়ের বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ। স্তিমিত দৃষ্টি বইয়ের ওপরে মেলে ধরে মহিম পড়াচ্ছেন, সদা সত্য কথা বলিবে, যে সত্য কথা বলে সকলে তাহাকে ভালোবাসে, যে মিথ্যে কথা বলে কেহ তাহাকে ভালোবাসে না, সকলে তাহাকে ঘৃণা করে। ঠিক ঠিক ঠিক, পরম সত্যবাদী সাধু ঘোষ, ভূতপূর্ব প্রেসিডেন্ট প্রভাত পালিত বটে। চরিত্র চর্চার বক্তৃতা করে গিয়েই রেবেকার গৃহে মৃত্যুবরণ। বাল্যকালে মন দিয়া লেখাপড়া শিখিবে, লেখাপড়া শিখিলে সকলে তোমাকে ভালোবাসিবে, যে লেখাপড়ায় আলস্য করে কেহ তাহাকে ভালোবাসে না। তাই বটে, আমি মহিমারঞ্জন সেন, বিয়ে, লেখাপড়ায় আলস্য করিনি, ফার্স্ট হয়েছি বরাবর, চিরদিন সত্যপথ ধরে চলেছি। দৈনিক জমা খরচে একবার নজর দিয়েই যে কেউ বুঝবে, দুনিয়ার ভালোবাসা তাই আমার ওপরে। থার্ড বিয়ের বেড়াল ডাকা ছেলেপুলে থেকে নিজের আত্মজা দীপালি। পড়াতে পড়াতে মহিম স্তব্ধ হলেন এক মুহূর্ত, বললেন, বানান করে পড়, মানে শিখে নে, কিন্তু বিশ্বাস করিস নে, সমস্ত মিছে, সমস্ত ধাপ্পা। সূর্যবাবু এককালে যেমন ভারতে ইংরেজ শাসন পড়াতেন, পড়িয়ে শেষটাই বলে দিতেন, মুখস্থ করে রাখো বাবা সকল, কিন্তু এক বর্ণ বিশ্বাস করো না, বাজে কথা, সমস্ত ধাপ্পা। শেষ করলাম একটি হৃদয় স্পর্শকারী গল্প বা উপন্যাস, মানুষ করার কারিগর। সত্যি সত্যি মিথ্যে মাঝে মাঝে গুলিয়েই যায়, কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু পরম করুণাময়ের ইচ্ছায় আমরা সকলে যেন সত্য পথেই থাকি। সকলে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। নমস্কার।